এখন এই স্পঞ্জ কারখানাগুলো কারা চালায়, কীভাবে চালায়? সিন্ডিকেট, স্পঞ্জ আয়রন কারখানাগুলো সিন্ডিকেট চালায়। কীরকম? ঠিকাদারিতে হয়ে গেছে, কন্ট্রাক্টর চালাচ্ছে, বিভিন্ন ভাইপো এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট করে ধ্বংস করে, এখানকার ঐতিহ্যকে নষ্ট করে ধ্বংস করে টাকা তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এই কারখানায় কি স্থানীয়রা কাজ পায়? আধার কার্ড চেঞ্জ করে বাইরের লোককে কাজ দেওয়া হয়। স্থানীয় কোথায়? তারাই তো স্থানীয়। আপনার বাড়ি যদি হয় বর্ধমানে, আপনাকে এখানে আধার কার্ড চেঞ্জ করে স্থানীয় করে দেবে। হ্যাঁ, স্থানীয়রাই তো কাজ পায়, কিন্তু আধার কার্ডটা চেঞ্জ করা থাকে। মানে স্থানীয়দের কোনো কাজের জায়গা, স্থানীয়দের কোনো কাজের জায়গা নেই। আর সবটাই চলে যাচ্ছে ভাইপোর সিন্ডিকেট। ভাইপো, এতে পুরোটাই ভাইপো। ঠিক আছে। থার্ড ইয়ার চলছে, বিএ থার্ড ইয়ার চলছে। কোন কলেজ? ওনা কলেজ, ওনা কলেজ। অনার্স আছে? হ্যাঁ, ইতিহাস অনার্স করছি। হিস্ট্রি অনার্স? হ্যাঁ। হিস্ট্রি অনার্স নিয়ে এরপরে কি করার ইচ্ছা আছে পড়াশোনার পরে? পড়াশোনার পরে আপাতত গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কম্পিটিটিভ এক্সামের জন্য মানে প্রিপারেশন নেব। তো আমাদের রাজ্যে তো চাকরি বাকরি নেই, কি মনে হচ্ছে চাকরি বাকরি পাবে? জানি না, চেষ্টা তো করে দেখতেই পারি। চেষ্টা করে দেখা যেতেই পারে। এই যে কলেজে পড়ো, এখন কি কলেজে ফিস লাগে? ফিস দিতে হয়? হ্যাঁ, কলেজে ফিস দিতে হয় এক্সামের সময়, তারপরে ইন্টারনালের সময়, ভর্তির সময়, সেমিস্টারে। মোটামুটি সেমিস্টার প্রতি কত দিতে হয়? প্রতি সেমিস্টারে 2200, যার যেমন সাবজেক্টে থাকে 2200, 2700, 3000, যেমন সাবজেক্টে সেরকম লাগে। সারা বছরে কত লাগে মোটামুটি খরচা? সারা বছরে হিসাব করে দেখতে গেলে একটা থার্ড ইয়ার কমপ্লিট করতে গেলে 20 থেকে 25 হাজার। 20 থেকে 25 হাজার থার্ড ইয়ার কমপ্লিট করতে গেলে। তো এই যে রাজ্যে দেখা যাচ্ছে অনেক যোগ্য ছাত্রছাত্রী যারা পড়াশোনায় ভালো, পরীক্ষা দিয়ে পাস করার পরও চাকরি পাচ্ছে না, দুর্নীতি করে যারা এদিক ওদিক করে চাকরি পেয়ে যাচ্ছে, এটা তো মন খারাপ হয় না? খারাপ লাগে তো। তো এটাকে কি মনে হয় যে এটা দূর করার কি পদ্ধতি? এটা তো ঠিক নয়, এটা তো বলা দরকার। আন্দোলন তো করছে অনেকেই, দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়ায় আন্দোলন করে। অভিজিৎ মাহাতো নিষেধাজ্ঞা চলছে চলবে। আসছেন কমরেড আপনি? এখান থেকে কত দূর? এখান থেকে 3 কিলোমিটার। আপনি কোন পেশার সাথে যুক্ত? আমি সিপিএম এর সঙ্গে যুক্ত। না, কোন কমরেড কোথা থেকে আসছেন আপনি? বিক্রমপুর থেকে। এখান থেকে কত দূর? 3 কিলোমিটার। রানীবাঁধ থেকে কত দূর? 3 কিলোমিটার। আপনি কোন পেশার সাথে যুক্ত, মানে কি কাজ করেন? আমি চাষবাসের এনার্জি কাজ করি। চাষবাস ঠিকঠাক হচ্ছে? না না, এগুলো সব চাষ ভালো হয়নি। ভালো হয়নি? না। সরকারি অনুদান পাওয়া যাচ্ছে? না না, কিছু পাইনি। কোনো অনুদান কিচ্ছু দেয়নি সরকার? না না। তো এই সময় তো এখানে তো এখন ভালো সময় থাকার কথা, আগে নাকি খারাপ সময় ছিল, এখন নতুন সরকার ভালো করছে সব কিছু? না না, বেদম খারাপ, আমাদের পক্ষে বেদম খারাপ। কোনো কিছু ভালো করেনি? না না। এখানে শহীদ হয়েছে অনেকজন না? কতজন শহীদ হয়েছে এখানে? বহুত জন। বহুত জন শহীদ হয়েছে। তবু হাঁটছেন মিছিলে? হ্যাঁ। শহীদের রক্ত নিয়ে তবু হাঁটছেন? হ্যাঁ। জঙ্গলমহলের তো একটা ইতিহাস আছে। 2011 সালের আগে এখানে তো প্রচুর
বামপন্থী মানুষজন, কর্মী, নেতা শহীদ হয়েছেন, তারপরেও কি আপনারা এই মিছিলে এসেছেন? কেন এসেছেন মিছিলে? তো বেঁচে থাকতে হবে। তো এই বামপন্থীদের সাথে থাকলে বেঁচে থাকতে পারবেন? একদম। তো এদের সাথে থাকলে তো ভয়টা বেশি। সে এখন যা হয় হবে, করার তো কিছু নেই। বাঁচে থাকতে গেলে সাহস নিয়ে বেরাতে হবে। বেঁচে থাকতে হলে সাহস নিয়ে বেঁচে থাকতে হবে, হ্যাঁ। আর সেটা বামপন্থীদের সাথে। হ্যাঁ, আর এখানে শাসক দল তৃণমূল, ওরা থাকলেও কোনো ভয় করি না ওরা। কোনো ভয় করেন না? না। আর ওই যে মাওবাদী যারা ছিল, বন পার্টি, আর মাওবাদী তো সেই শাসক দলেই মাওবাদী এখন আছে? আর আছে, এখনো সে হলো আছে? এখন একটু দমেছে না? হ্যাঁ তাহলে এখন আপনারা সাহসের সাথেই লড়াই করছেন। হ্যাঁ। এই রানীবাঁধে তো প্রচুর মানুষ শহীদ হয়েছে আপনাদের দলের। কতজন হবে বলতে পারবেন সংখ্যাটা? ওটা মনে নেই, নাইলে বলে দিতাম। আচ্ছা, ঠিক আছে। থেকে আসছেন? হাটকটুরা থেকে। এই যে কি এইসব কি লেখে নিয়ে আসছেন? ভাতা টাতা কিছু পাচ্ছেন না? কেন সরকার থেকে ভাতা দিচ্ছে না? এই যে সরকার বলছে এত কিছু দিচ্ছে। দিচ্ছে তো যে পাচ্ছে সেই আর কিছু কোনোদিন পায় নাই, সেই জন্য বলি এটা দেখাবো, দেখি যদি কিছু দয়া করে যদি দয়া করে যদি, তাহলে এই তো ধরো অনেকদিন থেকে বিয়া হয়ে আসার থেকে এইরকম অবস্থা, এখানে করে খাচ্ছে। জমি জমা নাই? না না, সরকার থেকে ঘর দেয়নি? না, ঘরটাও দেয়নি? না, ঘরও দেয় নাই। অনেক কিছু দিচ্ছে। এরকম হয়ে কি ঘুরিয়ে বলি বলো, কিছু না। আপনারা ওই একই জায়গা থেকে আসছেন? আপনারাও কিছু পাননি? কোনো ঘর, কিচ্ছু না, কোনো কিছু না? ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা? তাহলে কি বাবা এরকম হয়ে আরো এরকম আসে কি বলো? মানুষ তাহলে এরকম আসতে স্বাদ লাগে না? না যদি পাই তাহলে কি আসি বলো? তো কি মনে হচ্ছে এই যে মিছিলে আসছেন, এখানে পাওয়া যাবে? তো এরকম মনে করি তো আসছি যে যদি কিছু দেয় ভালো দেখে। আপনারা এখানকার যারা নেতা মন্ত্রী আছে, পঞ্চায়েত আছে, তাদেরকে বলেন না কিছু? বলি তো। কি বলে? বলবে হবে দেখিব, কিন্তু দিয়ে এমনি করে রেখে দেয়। হ্যাঁ, মুখে বলে? হ্যাঁ, মুখে বলে। আর আগে যে সরকারটা ছিল তখন এগুলো হতো, তখন দিত না? না, এখনো দেয়নি। আচ্ছা, তখনও দেয়নি। ঠিক আছে। দিন ধরে যে ইনসাফ যাত্রা গোটা রাজ্যে আলোড়ন তৈরি করেছে। মিডিয়া দেখানোর দরকার নেই, লড়াইয়ের নেতা নীতি সব রাস্তা থেকেই তৈরি হয়। যুবরা সেটা প্রমাণ করে দিয়েছে। আর এই ইনসাফ যাত্রা শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপিকে সাফ করবার জন্য। এই যাত্রা চলবে, আরও মানুষ সংগঠিত হবে। যেভাবে দুদিক দিয়ে মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস, মহিলাদের যে অংশগ্রহণ, এটা একটা নতুন অভিজ্ঞতা। এসব ভিড় আছড়ে পড়বে 7 তারিখ ব্রিগেডের সমাবেশে। প্রাক্তন ডিআইএফআই কর্মী হিসাবে ওরা গোটা রাজ্যে মানুষের অধিকারের লড়াইকে নিয়ে যে উন্মাদনা আলোড়ন তৈরি করেছে, তার জন্য লাল সালাম জানাই। নিজেরা গর্বিত এবং এইভাবেই মানুষের অধিকার রাস্তায় থেকেই লড়াই করে আদায় করতে হয়। 7ই জানুয়ারি থেকে শুরু হবে, সেই লড়াই চলবে। 24শে বিজেপি মুক্ত, 26শে তৃণমূল মুক্ত, সেই লড়াইয়ের শুরু এই ইনসাফ যাত্রার মধ্যে দিয়ে শুরু হয়ে গেল। রাজ্যের সমস্ত বড় সরকারি স্কুল খুলতে হবে, অবিলম্বে কলেজগুলিতে
জমিকে দখল করে নেওয়া? কি পেল খুনের রাজনীতি করে? যে ইট ভাটার শ্রমিকরা আছে, যে ইট ভাটাগুলো চলছে, যে ইট ভাটার জমি আছে, যে ইট ভাটাতে যারা মালিক, যারা শ্রমিক, তাদের সমস্যা কি পেল রানীবাঁধ? আদিবাসীদের উন্নয়নে, নিচু জাতি, দলিত, খেটে খাওয়া মেহনতি মানুষের উন্নয়নে শাল পাতা, কেঁদু পাতা, ফল বনের কোন দিকে গেল? মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে গেছে শুধুমাত্র বাঁকুড়াতে। খোঁজ রাখছে কেউ? 21,000 শুধু মদের দোকান খুলে দিয়েছে এ রাজ্যের সরকার। 21,000 পাউচে পাউচে মদ বিক্রি। একসময় পূবে খাটতে যেত এই এলাকার লোক, বর্ধমান হুগলির দিকে। এখন শুধু পূবে না, উত্তর দক্ষিণ পূবে পশ্চিমে সব দিকে যেতে হচ্ছে। কেন? কারণ এখানে বামপন্থীদেরকে কচু কাটা করা হয়েছিল। বামপন্থীরা হেরে যায়।
ᱥᱟᱱᱟᱢ ᱢᱟᱹᱱᱢᱤ ᱠᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱡᱚᱱᱛᱨᱚᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱦᱮᱱᱟᱜ ᱟᱠᱟᱫ ᱛᱟᱵᱚᱱᱟ ᱯᱚᱥᱪᱤᱢ ᱵᱟᱝলা ᱨᱮ ᱟᱵᱚ ᱪᱮᱫ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱧᱟᱢ ᱠᱮᱫᱟ 2011 সাল খোনা লই আকাদা কো যে অনেক আলোচনা আকাদা অনেক কথা বলেছেন আমাদের এই দক্ষিণ বাঁকুড়া তথা আমাদের এই জঙ্গল এলাকায় আমাদের এখানকার মানুষের কি অসুবিধা ছিল কি সুবিধা ছিল সেই সম্পর্কে আমার যুব নেতৃত্বরা তারা ওয়াকিবহাল কারণ তারা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছেন এবং তারা লড়াই করে যাবেন আগামী 7 তারিখ পর্যন্ত আমাদের সেই জন্য তারা বলেছে আমরা সমর্থন করেছি গোটা পশ্চিম বাংলার মানুষ তারা যুবনের ডাকে আমাদের ব্রিগেড সমাবেশ জনতার সমাবেশ আমরা সেই কারণে উপস্থিত হয়েছি সেদিনও উপস্থিত আমরা হব তারা নিজেদের জন্য তারা ভাবেনি তারা আমাদের পশ্চিম বাংলা মানুষের জন্য ভেবেছেন উনকু বলে এই কথা যে আবো পশ্চিম বাংলার মানুষ চিদা নৌকা কঠোকা কেন কিসের জন্য কেন আমাদের রাজ্যের সরকার আছে না দেশের বিজেপি সরকার আছে না অনেক এই বিজেপি বন্ধুরা যারা কথা শুনছেন যারা সমর্থন করছেন তারা একদম দরদে উঠছে তাদের যে 3টা রাজ্য বিজেপি আবার জয় করেছে সেই জন্য আপনারা খুশি হবেন না যে জায়গাতে বিজেপি রাজত্ব করছে আমাদের ত্রিপুরা কি দেখেছেন সেখানকার আমাদের গরিব মানুষরা খেটে যারা চাষি মানুষরা ক্ষেত মজুরের মানুষরা তারা কি অবস্থায় আছে আমাদের সব সম্প্রদায় মানুষরা কেমন আছেন আপনাদের অভিজ্ঞতা নিতে হবে আমরা বুঝতে পারছি আবার টিভিতে নিয়ে এলে কাগজের উপর নিয়ে লেখাটা ওনার এলাকার বিজেপির প্রত্যেক দিন আমাদের মেয়েদের উপরে নির্যাতিত হচ্ছে কেউ তো কখন বলে না যে তারা কেন তারাও তো মানুষ এইটা কেন ভাবে না চিদাবাকে ভাবনা কেন তেহে যাব না জঙ্গল এলাকার লেন্স বন্ধ হোক না আবো সাঁওতাল একাডেমি আবো গর্ব পশ্চিম বাংলা তাহে কেন তাবো না তারা একটু একটু করে ভেবেছিলেন সমস্ত মানুষের যার অধিকার আছে তাদেরকে নিয়ে আসতে হবে এবং তাদেরকে বুঝিয়ে দিতে হবে কি অন্যায় ছিল আমাদের এখানকার যারা নেতৃত্ব বলেছেন মাওবাদীর কথা বলেছেন কিসের জন্য কারণ একটাই তাদের অসুবিধা ছিল আজকে যারা লুট করছে তাহলে মানুষের অধিকারটা বুঝিয়ে দিচ্ছে তাদেরকে কেটে দাও তাদেরকে খুন করো কারণ তাদের সুবিধা এই জন্য হয়েছে চুরি করেছে যুব নেতৃত্বরা বলেছেন যে তারা আমরা অনেক লড়াই করেছিলাম আমি তো সেই সময় বিধায়ক ছিলাম আমাদের এলাকার মানুষের সমর্থনে কারণ মেরেছিল তো সেই জন্য ভুলে যাইনি সারদা নারদা কারা চুরি করেছে আমরা তাদেরকে চিনিয়ে বা বুঝিয়ে দিতে কারা কারা নিয়েছে টাকা ফেরত দিতে হবে কার ছেলে মেয়ে পড়াশোনা করবে বিয়ে দিতে হবে সেই কারণে কত হলে তো তারপরে উনকু চুরি লিদা সেই জন্য বলো আমরা বলেছিলাম বলে আমাদেরকে মেরেছিল বিধানসভার ভিতরে তারা সেই কারণে আমরা এখনো গর্ব হয় যে পশ্চিম বাংলার মানুষ তারা বুঝে নিয়েছে তারা চুরি করেছে আমাদের লজ্জা হয় না মার খেয়েছে তো কি হয়েছে আমাদের যুবদেরকে জেলে ঢুকিয়েছিল এই যে মীনাক্ষীরা আমরা দেখছি না তাদের থানায় রেখেছিল অনেকদিন ধরে আমাদের যুব নেতৃত্বরা ছিল তাদের কোনো লজ্জা নেই তাদের কোনো কিছু তাদের নেই তাদের গর্ব হয় আমাদেরও গর্ব হয় আমাদের গোটা পশ্চিম বাংলা মানুষের গর্ব হওয়া উচিত আমাদের যুবরা পথ দেখাচ্ছে সেই পথে আমরা তাদেরকে সহযোগিতা করবে তারা এগিয়ে যাবে আগামী দিনে তৃণমূল এবং বিজেপিকে এখানে আমরা 1 ইঞ্চিও জমি ছাড়বো না অনেক রক্ত ঝরেছে আমাদের এখানকার আমরা সেই ইঞ্চিতে হিসাব নেব এইটা কোনো হুমকি নয় এইটা কোনো ভয় দেখানোর জন্য নয় এইটা লড়াই করে তারা আদায় করে ছাড়বে এটাই হচ্ছে আমার বলা যুবরা এগিয়ে চলুক আমরা সাথে আছি তোমাদের সাথে আছি আগামী দিনেও থাকবো তোমরা এগিয়ে চলো পশ্চিম বাংলা থেকে এই পচা দুর্গন্ধ যারা ছড়িয়েছে তাদেরকে সাফ করে দাও এটাই হচ্ছে আমার বলা এই কয়েকটি কথা বলে যুবদেরকে অভিনন্দন ধন্যবাদ তাদেরকে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ইনকলাব জিন্দাবাদ এখানে কিছু করতে হবে অফ অন শোনা যাচ্ছে বলি বলি ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ আমরা কোনো কমিটির নাম বলছি না কারণ রাজ্য সংগঠনের পক্ষ থেকে আমরা কল দিয়েছি
কিন্তু আজকে ডিওয়াইএফআই যারা সাধারণ সদস্য তারাও এই ইনসাফ যাত্রায়, এবং যারা আগামী দিনে এই ডিওয়াইএফআই সদস্য হবেন তারাও ইনসাফ যাত্রায় যোগ দিয়েছে। ইনসাফ যাত্রাকে সফল করার জন্য, ইনসাফ যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারাও কাজ করছে। আমরা ইতিমধ্যে 31টা দিন পার করেছি। 3 নভেম্বর কোচবিহার থেকে শুরু করেছিলাম, 12টা জেলা পার হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে 13টা জেলাও আমাদের শেষ হয়ে যাবে, পূর্ণ হবে। বাঁকুড়া পার হলে 32টা দিন পার হবে। কিলোমিটারের পর কিলোমিটার পার হয়েছে। এখনও পর্যন্ত প্রায় 10 লক্ষ মানুষ ইনসাফ যাত্রায় মিছিলে পা মিলিয়েছেন, সভাতে না, মিছিলে। সভাতে সংখ্যা তারও বেশি। আমাদের এখনও পর্যন্ত 200টার বেশি সভা হয়েছে, যে সভাতে আমাদের গোটা রাজ্যের 22টা জেলার কমরেডরা সেই জেলার, সেই ব্লকের, সেই সাব ডিভিশনের জ্বালা যন্ত্রণার কথা যখন অন্য জেলায় বলছেন, সেই জেলার যুবদের কাজ ও শিক্ষার এবং এলাকার সমস্যাগুলো কেমন যেন মিলে যাচ্ছে। আমরা প্রথম দিন থেকেই বলেছিলাম যে আমরা রাস্তায় নেমে আমরা মানুষের কাছে এইটা প্রমাণ করে দেব যে ধর্ম আমাদের রাজ্যে ইস্যু নয়। আমাদের রাজ্যে শ্মশান, কবরস্থান, হিন্দু মুসলমান, ভাষা ইস্যু নয়। আমাদের রাজ্যে মানুষের বেঁচে থাকার জন্য মূল ইস্যু হলো কাজের জায়গা। আমাদের দেশে মানুষের বাঁচার জন্য তাদের মূল ইস্যু, মূল এজেন্ডা, মূল শর্তই হলো আসলে অর্থনৈতিক শর্ত, সামাজিক শর্ত, আমাদের সংস্কৃতির শর্ত। কিন্তু শুধুমাত্র ভাষাকে, ধর্মকে, জাতিকে, এইটাকে যারা সামনে নিয়ে এসে মানুষের প্রত্যেক দিনের রুজি রুটির সমস্যাকে একটা 7 পাতার তলায় নিয়ে যেতে চাইছে, আমাদের মূল লড়াইটা এখানেই ছিল। আমরা 13টা জেলায় পায়ে হেঁটে এলাকার সাধারণ মানুষের সাথে, আমাদের যুবকর্মীদের সাথে, অসংখ্য পুরনো মানুষ, অসংখ্য যারা বামপন্থী ছিলেন, তারা আবার ঘর থেকে বেরিয়ে এসছেন, রাস্তায় হাঁটছেন। ফলে ইনসাফ যাত্রা নিজেদের ট্র্যাকে আছে। আর ইনসাফ যাত্রা নিজেদের ট্র্যাকে আছে বলেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়ার একটা পোর্শন ইনসাফ যাত্রাতে যে ইস্যুগুলোকে তুলছে, সেই ইস্যুগুলোকে বলতে ভয় পাচ্ছে বলে তাদের চোখ, তাদের মন, তাদের ক্যামেরা, তাদের বুম ইনসাফ যাত্রাই নেই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে এসেছেন, যারা ইনসাফ যাত্রাকে মানুষের সামনে নিয়ে যাচ্ছেন। আমাদের কথা হলো যে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যারা, তারা ডেমোক্রেসিকে, জনবাদকে, গণতন্ত্রকে ভারতবর্ষের এবং পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করবে। কিন্তু তারা যদি প্রচারক হয়ে যায় নির্দিষ্ট অংশের, নির্দিষ্ট শ্রেণীর, নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের, নির্দিষ্ট কর্পোরেটের, তখন আসলে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে তাদের যে কাজ, সেই কাজ থাকে না। ফলত আপনাদেরকে যেমন একদিক থেকে ধন্যবাদ, ঠিক সেরকমও আমরা নিজেরা ডিওয়াইএফআই অবশ্যই আছে, কিন্তু তার সাথে ছাত্র, যুব, মহিলা, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, সমস্ত অংশের মানুষেরা যেভাবে পাশে দাঁড়িয়ে আসলে কাজের জায়গা, দেশ বেচার জায়গা, নিয়োগ দুর্নীতির জায়গা, চুরির জায়গা, ঘোটালার জায়গা, সরকারের নিজের দাঙ্গাতে যুক্ত হয়ে যাওয়া এবং নিজের চুরিতে যুক্ত হয়ে যাওয়ার ইস্যুগুলোকে আমরা তুলছি। আমরা তাই মনে করছি মানুষের সামনে আমাদের যে কথা নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল, যে দায়িত্ব আমরা আমাদের কাঁধে তুলেছিলাম, সেই কাজ আমরা করতে পেরেছি। জঙ্গলমহলে আমরা 1টা মাস পার করার পরে জঙ্গলমহলে ঢুকে
যে মানুষরা এতদিন ভয়ে ছিলেন সেই মানুষরা রাস্তায় নেমেছেন এবং ইনসাফ ডেস্কের মতো এই ইনসাফ যাত্রীরা তারা যে প্রতিদিন পথ হাঁটছে, এখানে যাতে ইনসাফ ডেস্ক, বাড়ি পায়নি, জব কার্ডের টাকা পায়নি, পাথর খাদানের বেতন পায়নি, পাথর খাদানে কাজ করছে সেখানে হাজিরি পাচ্ছে না, মালিকের মাল বিক্রি হচ্ছে না। সবথেকে অবাক করা কাণ্ড, শিল্পাঞ্চলের কিছু শ্রমিকরা মালিকদের হয়ে গলা ফাটালেন যে ভাত খাওয়ার যদি চলে যায় আমি খাবো কোথায়, মালিকরাই ভালো নেই। জিজ্ঞেস করলাম মালিক কেন ভালো নেই? বললো একবার তৃণমূল আসে পয়সা নিতে, একবার বিজেপি আসে পয়সা নিতে। মালিক ভাবছে কারখানাটা বন্ধ করে দেবো কি না। যারা শিল্পীরা আছেন, যারা বুদ্ধিজীবীরা আছেন, আসলে শিল্পী বুদ্ধিজীবী হলে তো সৎ হতে হয়, আর শিল্পী অসৎ হয় না, বুদ্ধিজীবী অসৎ হয় না, সে তার বিবেক এবং বুদ্ধির দ্বারা চলে। তাই যারা সৎ এবং শিল্পী, যারা মুক্ত মনা, যারা মুক্ত কণ্ঠের অধিকারী, যারা কারো প্ররোচনায় কারো চাপে তার শিল্পী সত্তাকে কেউ দাবিয়ে রাখতে পারে না, তারা পা মিলিয়েছেন এই পদযাত্রায়। তারাও পরিষ্কার কথা বলছে, হয় সততা নইলে শিল্পী সত্তা, অসততা নিয়ে শিল্পী সত্তা রাখা যায় না। তাই আপনাদের মাধ্যমে গোটা রাজ্যবাসীর কাছে প্রথমে ধন্যবাদ। বহু পুরনো মানুষ যারা বামপন্থায় বিশ্বাসী ছিলেন, মাঝ রাস্তায় বিভিন্ন কারণে একটু নড়ে চড়ে গেছিলেন, তারা এসেছেন, তাদেরকে ধন্যবাদ। আমাদের অসংখ্য প্রাক্তনীরা যারা প্রতিদিন আমাদের এই চলার পথকে, এই কাঁটাযুক্ত পথকে মসৃণ করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম এবং আমাদেরকে বুদ্ধি যোগাচ্ছেন, আমাদেরকে সাহস যোগাচ্ছেন, তাদেরকে আমরা লাল সালাম জানাচ্ছি। ছোট লোকাল মিডিয়া চ্যানেলগুলোকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মানুষের কথা তুলে ধরার জন্যে, কারণ শ্রমিক আপনারাও। আর যে মালিক আপনাদেরকে দাবিয়ে রাখছে না, আপনারা আপনাদের ছোট পোর্টাল, ছোট নিউজ চ্যানেল, ছোট খবরের কাগজ, ব্লগার, ফেসবুক এবং কমিউনিটির দ্বারা যে মানুষের কথাগুলোকে নিয়ে যান, তার সাথে আমাদের ইনসাফ যাত্রার কথাকে নিয়ে যাচ্ছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সর্বোপরি গোটা রাজ্যের সাধারণ মানুষকে আমাদের সঙ্গে থাকা এবং 7 জানুয়ারি ব্রিগেডে আসার জন্য আরও একবার আহ্বান জানিয়ে মানুষের মতো বেঁচে থাকার জন্য, ফাইট ফর এক্সিস্টেন্সের জন্য, বেঁচে থাকার মানুষ হিসাবে বেঁচে থাকার যে লড়াইটা, সেই লড়াইটাতে মানুষকে এবং পশ্চিমবঙ্গকে জেতানোর জন্য তারা যে শপথ নিয়েছেন, সেই শপথকে আমরা ব্রিগেডের মাঠে আসার আহ্বান জানাচ্ছি। এইখানে বাঁকুড়া শেষ গ্রাম, বাঁকুড়া শেষ গ্রাম, এরপরে ঝাড়গ্রাম ঢুকবে, বাঁকুড়া জেলা। আমার দিদি ঝাড়গ্রামে থাকতো না, এটা দিয়ে বিলপুরে বেরিয়ে চলে। সেইখানে
আমাদের নচিপুর সরকার কমরেড আসো ঠিক আছে ওকে আমাদের 10 নম্বর যেসব কর্মীবৃন্দ আছে আর এইদিকে যে লনটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ এই লনটাতে 5 স্টার হোটেল আছে, ওই যে একটা দেখতে পাওয়া যাচ্ছে এইটা। কালে আমি একটা আলাদা ফিল জনসাধারণ অদ্ভুত এলাকা ছিল এই জায়গায়। আমার যে অভিজ্ঞতা হলো বাইকে গিয়ে মোবাইল হারিয়ে গেছিল, ফোনটা ফেলে দিয়েছিল। সেটা তো আলাদা অভিজ্ঞতা। মানে যা গল্পটা শুনলাম, যা বাইকে গেছিলাম, বললো দারুণ। দুপুরে মাংস আর চাটনি পাপড় খুব ভালো খাই। জনগণের ব্রিগেড সমাবেশের মূল দাবি বুঝে নিতে হবে কাজ ও শিক্ষার হটাতে হবে দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজ, রক্ষা করতে হবে রাজ্য ও দেশ। লড়াই শিক্ষা, কাজ, গণতন্ত্রের দাবিতে এই লড়াইয়ে অংশ নিন আপনিও। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ। কৃষকের ফসলের লাভজনক মূল্য দিতে হবে। 100 দিনের কাজের সময় বাড়িয়ে 200 দিন করতে হবে। শ্রমিকদের মজুরি দিতে হবে। রাজ্যের সমস্ত বন্ধ কলকারখানা অবিলম্বে খুলতে হবে। শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। অবিলম্বে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে। নারীর সম্মান ও নিরাপত্তা চাই। রাজ্যের সমস্ত বন্ধ সরকারি স্কুল খুলতে হবে। অবিলম্বে কলেজগুলিতে সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সর্বনাশা নয় জনগণের ব্রিগেড। 3রা নভেম্বর থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে কোচবিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। আপনার পাড়া, আপনার তোমাদের দ্বারা কারো দ্বারা হবে না, হবে না, হেরে গেছিস। লাভ ওয়ান, লাভ ওয়ান, লাভ ওয়ান, লাভ ওয়ান, সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্ম, লাভ ওয়ান, ওয়ান লাভ, টু লাভ, ভালোবাসা, ভালোবাসা, প্রতিদিন গোটা পশ্চিম বাংলার মানুষের জনজীবনের সমস্যা নিয়ে
রাস্তায় মানুষের জীবনের দুর্দশা বলতে বলতে আসছে। আর এই ঝাড়গ্রামের লড়াকু কমরেডরা, যারা সৈনিকরা আজকে আমাদেরকে উৎসাহিত করার জন্য এসেছেন, সকলকে আমরা লাল সালাম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা অভিনন্দন জানাচ্ছি এই কারণেই, যারা ভেবেছিল একটা সময় এই গোটা ঝাড়গ্রাম জেলাকে দখল করে নেবে, আমাদের কমরেডদেরকে জেল খাটাবে, কমরেডদেরকে খুন করবে, খুন করার পরে ভেবেছিল হয়তো লাল ঝান্ডাটাকে মুছে দেবে, কিন্তু পারেনি। এই অঞ্চলে আমাদের সমস্ত গ্রামবাসীরা, সত্যি কথা বলতে এই এলাকার বামপন্থী লড়াকু মানুষেরা গোটা রাজ্যের মানুষকে সাহস দেয় লুটেরাদের বিরুদ্ধে লড়তে, সাহস দেয় খুনিদের বিরুদ্ধে লড়তে, সাহস দেয় বড় লোক জমিদার যোদ্ধারদের বিরুদ্ধে লড়তে, সাহস দেয় যে মিডিয়া মানুষের কথা না দেখিয়ে স্পন্সার্ড হয়ে গরিব মেহনতি মানুষের কথাকে দাবিয়ে দিয়ে বড় লোক, কর্পোরেট এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের কথা বলে তাদের সাথে লড়তে শেখায়। আমারই বন্ধু হয়ে, আমারই গরিব বাড়ির লোক হয়ে অন্য একটি বিকৃত রাস্তায় হাঁটছে বাংলার যুবক। 7 জানুয়ারি যৌবনের ডাকে আচ্ছা, এই হচ্ছে তার নাতির জায়গা। যতদিন না বেরিয়েছিল এদিকেও আছে ঘর ফুল্লরাদির। এই বাড়িটা কার? আমাদের অনেক কিছু আছে, আমাদের পৈতৃক পুরুষের হিসেবে মানে অনেক কিছু ছিল। আচ্ছা, কিন্তু এই সব রাজনীতির আগে আমার দাদু হচ্ছে স্বাধীনতা সংগ্রামী। আচ্ছা, আমরা বড় স্বাধীনতা সংগ্রামী। আচ্ছা, চললাম তাড়াতাড়ি, ওরা আবার চলে যাচ্ছে তো। সবাই বলো দৌড়ইতে দিদি। সঠিক সময়ে শ্রমিকদের মজুরি দিতে হবে। রাজ্যের সমস্ত বন্ধ কলকারখানা অবিলম্বে খুলতে হবে, শ্রমিকের ন্যায্য মজুরি দিতে হবে। অবিলম্বে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ করতে হবে। নারীর সম্মান ও নিরাপত্তা চাই। রাজ্যের সমস্ত বন্ধ সরকারি স্কুল খুলতে হবে। অবিলম্বে কলেজগুলিতে সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সর্বনাশা নয়া জাতীয় শিক্ষানীতি বাতিল করতে হবে। জল জমি জঙ্গল ধ্বংস করে বিহার থেকে শুরু হয়েছে ইনসাফ যাত্রা। গোটা রাজ্যের মানচিত্র দিয়ে আপনার
ইনসাফের বিরুদ্ধে লড়াই করতে ইনসাফ যাত্রা হাঁটবে রাজ্যের প্রতিটি জেলা দিয়ে। আসুন এই ইনসাফ যাত্রায় পা মিলাই। বিগত প্রায় 1 দশক ধরে ঘটে যাওয়া রাজ্যের সরকারি এবং কেন্দ্রীয় সরকারি যে অবিচার, অসাম্য, বঞ্চনা, দুর্নীতি, তার বিরুদ্ধে এই ইনসাফ আপনার দাবি নিয়ে রাস্তায় হাঁটছে বাংলার যৌবন। আর 7 জানুয়ারি জনগণের ডাকে জনগণের ব্রিগেড। 3রা নভেম্বর থেকে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন আপনার গ্রাম, আপনার জেলা ছুঁয়ে এগোবে এই ন্যায় বিচারের যাত্রা, অধিকারের যাত্রা। 2 মাস নিজেদের অধিকারের দাবিতে রাস্তায় হাঁটছে বাংলার যৌবন। 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড সমাবেশে জনগণের ব্রিগেড সমাবেশের মূল দাবি বুঝে নিতে হবে কাজ ও শিক্ষার অধিকার। জোট বেঁধে হটাতে হবে দুর্নীতিবাজ ও দাঙ্গাবাজদের। এ রাজ্যের সমস্ত বেকার যুব অবস্থানরত যারা আমাদেরকে ধর্মে ভাষাতে ভাঙতে চাইছে, যারা আমাদের কলকারখানাকে ভাঙতে চাইছে, তাদের বিরুদ্ধে গোটা রাজ্যকে আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য গড়ার শপথ নিয়েই ইনসাফ যাত্রা এগোচ্ছে। লালগড়ের সাধারণ মানুষের কাছে, সংগ্রামী মানুষের কাছে, আপনাদের কাছে আমাদের আবেদন, ভয়কে ভয় দেখিয়ে চিরকাল আটকে রাখা যায় না। আরে মানুষ সে কোনো জন্তু নয়। মানুষকে তুমি আজ আঘাত করবে, মানুষ তোমাকে পরে তা ফিরিয়ে দেবেই। আর মানুষের পেটে যদি তুমি লাথি মারো, আর মানুষের পেটে লাথি মারার জন্য তুমি যদি সন্ত্রাস করো আর ষড়যন্ত্র করো, মানুষ সেই ষড়যন্ত্রের জালকে ছিন্ন করে দিয়ে বেরিয়ে আসে। আজকে ঝাড়গ্রাম, লালগড়ে, আজকে গোটা মেদিনীপুর, গোটা এই এলাকায় 2007 থেকে 2011 পর্যন্ত যে মানুষ হত্যার যোগ্য আর বামপন্থী নেতা কর্মীদের মারার যোগ্য শুরু হয়েছিল, সেটা আসলে বামপন্থীদেরকে মেরে ঘর ঢুকিয়ে দিয়ে যাওয়ার জন্য নয়। আসলে ওরা 100 দিনের কাজের টাকা লুট করতে চেয়েছিল। যদি বামপন্থীরা থাকতো, সেই বাপের বেটাদের হিম্মত হতো না চুরি করার, তাই চুরি করার জন্য ওরা কংগ্রেসদেরকে মেরেছে। যদি বামপন্থীরা থাকতো, তাহলে ওদের দম ছিল না গরিব মানুষের আবাস যোজনার ঘরগুলোকে লুট করে দেওয়া। তাই ওরা আমাদের কংগ্রেসদেরকে জেলের পিছনে পাঠিয়েছে আবাস যোজনার ঘর লুট করার জন্য। আজকে বলতে পারেন 79টা এই অঞ্চলের মধ্যে এমন একটা কোন পঞ্চায়েতের বুথ আছে যে বুথে 50 জন ছেলেপুলে নেই যারা বাইরের রাজ্যে কাজ করতে যেতে চাইছে না। আসলে গোটা মেদিনীপুর, অবিভক্ত মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় জঙ্গলমহলে ল্যান্ড থেকে শুরু করে কারখানাগুলো যারা তৈরি করতে চেয়েছিল, তাদের নাম ছিল বামপন্থী। আর যারা এই কারখানাগুলোকে গুড়িয়ে দিয়ে, ল্যাম্পগুলোকে অকেজ করিয়ে দিয়ে আসলে মানুষের পেটে লাথি মারতে চেয়েছিল, তাদের নাম ছিল দিনে মাও আর রাতে তৃণমূল। আজকে এরা সবাই মিলে মানুষের বিরুদ্ধে এরা নিধনযোগ্য করেছিল। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, চিরকাল মাথা নামিয়ে বাঁচা যায় না। নেতাই মাথা তুলেছে, ধরমপুর মাথা তুলছে, লালগড় মাথা তুলছে, জেলে ভরে রেখেছিলে। আরে একদিন হোক আর 5 বছর হোক, ফুল্লরা মন্ডলরা লাল ঝান্ডাটা নিয়ে সাহসের সাথে রাস্তায় থাকে আর মানুষের দাবিতেই তারা লড়াইটা করে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, কি পেলেন 12টা বছর, 11টা বছরের এই মানুষ মারার যোগ্যে কাজ পেয়েছেন? জিনিসের দাম কমলো, কারখানা তৈরি হলো, বাচ্চাদের স্কুল কলেজে পড়ার লেখাপড়ার দাম কমেছে, জিনিসপত্রের দাম কমলো, আবাস যোজনার ঘর আপনারা পেলেন না সরকারি দলের যারা ঝান্ডা বয়ে তারা পেয়েছে? কি পেলেন? বাড়িতে বাড়িতে ঝামেলা হলে পুলিশ তুলে নিয়ে যায়, কিন্তু যারা কয়লা চুরি করে তাদের কলার টকি, তাদের দিকে আঙুল তুলে তাকাবারও পুলিশের হিম্মত নেই। মিডিয়া ও তো লাল কানা রোগের সমান, লাল কানা রোগে ভুগছে ওরা। আপনি যাই লড়াই আন্দোলন করুন, পঞ্চায়েতে করুন, ভিডিওতে করুন, জেলাতে করুন, রাজ্যে করুন, ওরা মানুষকে দেখাতে পারে না। ওরা যাদের কাছে নিজেদের সম্মান, নিজেদের মেরুদণ্ডকে বন্ধক রেখে দিয়ে এসেছে, তাদের কথাই বলবে। তাই মানুষ নিজেদের কথা বলে। তাই মানুষের কাছে আমরা আবেদন করছি, সন্ত্রাস চিরকাল মাথা তুলে দাঁড়ায় না, মানুষ মাথা তুলে দাঁড়ায়। তাই মানুষের কাছেই আবেদন, আসুন ইনসাফের দাবিতে, যে কাজ পায়নি তার ইনসাফের দাবিতে, যে বাড়ি পায়নি তার ইনসাফের দাবিতে, যে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারছে না তার ইনসাফের দাবিতে, যে রেশনের চাল পাচ্ছে না তার ইনসাফের দাবিতে আজকে বামপন্থীরা ডিওয়াইএফআই সমস্ত অংশকে সাথে নিয়ে পথ হাঁটছে। একদিন এরাই বলেছিল না যে লাল ঝান্ডা ধরার কেউ লোক থাকবে না? একদিন এরাই বলেছিল না কান ধরে উঠবস করতে হবে? একদিন এরাই বলেছিল না যে লাল আলতা দিয়ে বাড়ির দরজায় লিখে দাও যে আমরা আর বামপন্থী আর লাল ঝান্ডা করবো না?
কিন্তু সালকু সোরেনের মা চিতা রানী চিতামণি সোরেন তার মেরুদণ্ডটা বেঁকে গেছে, কিন্তু বেঁকে গিয়েও লাঠির ভরে দাঁড়িয়ে সে বলে সালকু সোরেনের শপথ, আমার মেরুদণ্ডটা বাঁকলেও বামপন্থীদের মেরুদণ্ড বাঁকে না, বামপন্থীরা দাঁড়িয়ে থাকে, লড়াই করে খেটে খাওয়া মানুষের জন্য। তাই প্রবীর মাহাতো, অভিজিৎ মাহাতো, সালকু সোরেনদের শপথ এই গোটা পশ্চিমবঙ্গকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবার জন্য যে ইনসাফের যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা রুখে দেবে এরকম দম কারণে। তাই আপনাদেরকে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে কাজ, শিক্ষা, পেটে ভাত, মাথায় ছাদ, শরীরে একটু কাপড় আর জিনিসপত্রের দাম কমানোর দাবিতে বড় মাঠে বড় লড়াইয়ে আপনাদেরকে আসার আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই জিন্দাবাদ।